ভালোবাসা কেবল কাছে থাকলেই হয় না, ওটা মনে বাঁচে হিয়া। ওকে হয়তো আমি পাইনি, কিন্তু আমি ওকে হারাইনি। হারিয়েছি ওকে ছুঁয়ে থাকার সুযোগটা। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি আশেপাশে তাকিয়ে বললেন, হিয়া, তোমার বয়সটা যে খুবই ছোট। তোমাকে ভাবাবে ভালোবাসা কি সত্যি? তখন শুধু মনে রাখবে, ভালোবাসা কখনো মিথ্যে হয় না। মানুষ হারায়, সময় ফুরায়, কিন্তু ভালোবাসা থাকে রঙহীন বাতাসের মতো সবখানেই। তবে অবশ্যই সেটাকে ভালোবাসা হতেই হবে। হিয়া এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল। বড় দাদা ভাই, আপনি খুব কষ্ট পেয়েছিলেন তাই না? আব্দুল রুশান মোহাম্মদ হালকা হেসে বললেন, কষ্ট না পেয়ে মানুষ বড় হয় না হিয়া। ওই কষ্টই আমাকে শিখিয়ে দেয় কতটুকু ধীরে ভালোবাসতে হয়, কতটুকু ত্যাগ করতে হয়। একটা নীরবতা এসে ঘরটাকে ঢেকে নিল, যেন সময়ও হাঁটু গেড়ে বসে পড়েছে ওদের কাছে। হিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো, হাতে ডায়েরির কভারটা একবার ছুঁয়ে নিল, যেন সে এই গল্পের শেষ লাইনটুকু অনুভব করতে চায়। দরজার কাছাকাছি গিয়ে একবার পেছনে তাকালো। আব্দুল রুশান মোহাম্মদ জানালার দিকে মুখ করে বসে আছেন, চোখে এক ধরনের অদেখা আলো, মুখে ক্ষীণ হাসি, যেন তিনি এখন আর এই ঘরে নেই, ফিরে গেছেন বহু বছর পেছনে, যেখানে আজও ছুটে বেড়ায় তার শখের নারী। হিয়া ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে পায়ের নিচে মেঝে নরম মনে হলো, বাতাস গায়ে এসে শিহরণ তুলল। তার মনে বারবার রিপিট টেলিকাস্টের মতো বাজতে থাকলো আব্দুল রুশান মোহাম্মদের উচ্চারিত প্রত্যেকটা শব্দ। হিয়া হালকা এক নিঃশ্বাস ফেলল, ধীর পায়ে পায়ে হেঁটে গেল অজানা এক উত্তর খুঁজতে, যে উত্তরের নাম তুর্য। তবে এখানে প্রশ্ন কথায়? হিয়ার কাছে তো কোনো প্রশ্নই নেই, তাহলে সে প্রশ্নের উত্তর কি করে তুর্য হয়? সকালের ভারী পরিবেশটা ধীরে ধীরে হালকা হতে লাগলো, কিন্তু হিয়ার মনে যে অস্থিরতা তৈরি হলো তার সমাপ্তি কথায়। সারাদিন ধরে হিয়া তুর্যকে খুঁজলো, বাড়িতে সে নিখোঁজ। মেসেজ পাঠালো, একের পর এক ফোন করলো, কিন্তু তুর্য যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই। সারা দিন পেরিয়ে রাত নেমে এলো। রাতের খাবার সময় টেবিলের চারপাশে নিঃশব্দ পূর্ণ, শুধু চামচের আওয়াজটুকু ভেসে আসছে। হিয়া চুপচাপ বসে চোখের কোণ দিয়ে বারবার তাকিয়ে নিচ্ছে, আর ঠিক তখনই দরজায় শব্দ, ক্লান্ত পায়ের ধ্বনি, আর ঘরের ভেতরে প্রবেশ করে তুর্য। তার চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম খোলা, চোখের নিচে ক্লান্তির রেখা স্পষ্ট। মনে হচ্ছে যেন সারাটা দিন কোনো অদৃশ্য কিছু খুঁজে বেরিয়েছে। হিয়া শুধু আর চোখে তাকিয়ে নিল, কিন্তু সে কিছু বলল না। মিনুর রহমান ভ্রু কুঁচকে বললেন, এই তোমার আসার সময়? সারাটা দিন তোমাকে ফোনে পাওয়া যায় না, ফোনটা কেন রাখো কাছে? তুর্য খুব শান্ত, শুধু একটা লোক দেখানো হাসি দিয়ে বলল। একটু কাজ ছিল দাদি। আব্দুল রুশান মোহাম্মদ নিচু গলায় বললেন। তুর্য, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। তুর্য এক মলিন হাসি দিয়ে বলল, বসছি, আগে ফ্রেশ হয়ে আসি। সবাই সম্মতি দিতেই তুর্য চলে গেল, আর ফিরল সবার খাবার শেষে। মিনুর রহমান খুব যত্নে বেড়ে খাবার পরিবেশন করলেন। আলিফ তখনও খেয়ে চলছে তুর্যের পাশের চেয়ারে বসে। মিম আর হিয়া শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল পাশে। আলিফ খাওয়া শেষ হলেই হিয়া খাবারের ঘর থেকে বেরিয়ে আড়ালে আলিফকে ইশারায় ডেকে নিয়ে গেল, ফিসফিস করে বলল, তুই তুর্য ভাইকে একটু ছাদে রাখতে পারবি? খাওয়া শেষ হলে একটু গোপনে বলবি, একটু দরকার আছে। আলিফ চোখ কষলে ছোট এক রহস্যময় হাসি ছুঁড়ে রাজি হয়ে গেল। তার চোখে মুখে একরকম শিশুসুলভ কৌতূহল, যেখানে হিয়া আর তুর্যকে নিয়ে হাজারটা উল্টাপাল্টা সন্দেহ উকি দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই সেই সন্দেহর জট ছাড়াতে চায় না। হিয়া শুধু মৃদু হেসে উঠল, যেন সে জানে সব উত্তর একদিন বাতাসে ভেতরেই মিলিয়ে যাবে। আলিফ চলে গেল, ছোট্ট ছোট্ট পায়ে টুপটাপ সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। হিয়া নিঃশব্দে ছাদে উঠে দাঁড়ালো, যেন রাতের সঙ্গে সে এক গোপন বোঝাপড়ায় এসেছে। ছাদে তখন শিউলি ফুলের ঘ্রাণ মিশে গেছে হাওয়ায়, বাতাসে হালকা শীত, আকাশ ভরা তার এক একটা ছোট্ট আশ্বাসের মতো টিমটিম করছে। দূরের শহর আলোয় ঝলমল করছে, কিন্তু ছাদের এই কোণাটায় যেন কোনো
অন্য জগৎ, নিঃশব্দ, কোমল এবং অদ্ভুত সুন্দর। মৃদু বাতাসে হিয়ার চুল উঠছে ধীরে ধীরে। সে চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল, যেন বাতাসের গায়ে লেখা কারো অদেখা গল্প পড়ছে। সূর্য ছাদের দরজায় এসে থমকে গেল। সামনে দাঁড়ানো মেয়েটি যেন রাতের শরীর জুড়ে এক ছায়া গান। হালকা বাতাসে ভেসে উঠা চুল, রেলিং ধরে থাকা নরম আঙ্গুল আর চাঁদের আলোয় ধোয়া মুখ, এক ধরনের স্থিরতা। সূর্য প্রায় অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে এগিয়ে এলো। পায়ের ধ্বনি পর্যন্ত বাতাসে নরম হয়ে মিলিয়ে গেল যেন। হিয়া তখনও পেছনে ফিরেনি। রেলিংয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হালকা বাতাসে তার চুলের খেলা দেখে সূর্যের মনে হলো রাতের সবচেয়ে সুন্দর কবিতার নাম যদি কিছু হয়, সে হয়তো এই মেয়েটির নামই লেখা। অবশেষে হিয়া ধীরে ঘুরে তাকায়। ঠোঁটের কোণে এক অদ্ভুত রাতের আকাশ আর বাতাস তাদের চারপাশে নরম চাদর মেলে রাখলো। আর ছাদের নির্জন কোণাটায় সেই মুহূর্তটা ঠিক কবিতার মতো ঝুলে রইল। হিয়া একটু ধীরে গম্ভীর নরম স্বরে বলল, আমাকে একদিন ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবে সূর্য ভাই? সূর্যের চোখে মুহূর্তের জন্য এক ধরনের অবাক ভাব এসে উঠল, যেন এমন অনুরোধ শোনার জন্য সে প্রস্তুত ছিল না। কিন্তু তার ঠোঁটের কোণে এক চুপচাপ হাসি খেলল। মাথা সামান্য নত করে সে সায় দিল। ঠিক আছে, নিয়ে যাব। হিয়ার চোখে তখন অদ্ভুত এক উজ্জ্বলতা। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, এই রাতের আকাশটা আমার খুব পছন্দ। কিন্তু জানো সূর্য ভাই, আমার কখনো দেখা হয়নি রাতের শহর। একদিন আমি রাতের ঢাকা শহরটাও দেখতে চাই। এটা বোধহয় সম্ভব না, তাই না? সূর্য তার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ আরো ভারী হলো। দূরের কুকুরের ডাক যেন আরো দূরে সরে গেল। আর তারা নিঃশব্দে একে অপরকে ছুঁয়ে রইল। অবশেষে সূর্য হালকা গলায় বলল, জানতে চাস না সারাদিন কোথায় ছিলাম? হিয়ার ঠোঁটের কোণে এক মৃদু হাসি টেনে বলল, তুমি বললেই শুনবো সূর্য ভাই। সূর্য এক মুহূর্ত চুপ করে রইল, যেন বাতাসের শব্দ শুনতে চাইছে। তারপর নিচু স্বরে বলল, আমি প্রকৃতির খোঁজে বেরিয়েছিলাম। হিয়া চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কিছু বলল না। সূর্য নিঃশ্বাস ছেড়ে হালকা হাসলো। সেই হাসিতে ছিল ক্লান্তি। তার পরিবার কে কোথায় আছে কোনো খবর নেই। ওদের নিউ মার্কেটে যে দোকান ছিল তা মালিকানা বদলেছে অনেকবার। কোথা থেকে বর্তমানকার উপস্থিতি বোঝার উপায় নেই। তার কণ্ঠে শেষ শব্দগুলো যেন বাতাসে মিশে গেল। হিয়া চুপচাপ তাকিয়ে রইল সূর্যের দিকে, চোখে এক অজানা কোমলতা। সে কিছু বলল না, শুধু পায়ের পাতা দিয়ে ছাদের ধুলো আঁকতে লাগলো, যেন শব্দের চেয়ে নীরবতাই বেশি বলছে। রাতের আকাশ থেকে যেন আরেকটু নেমে এলো তারা, আর শিউলি গাছের মৃদু গন্ধে ভরে উঠল চারপাশ। দুজনের মাঝেই সেই শূন্যতা। হয়তো সেদিন কিছুটা ভরাট হলো, হয়তো শুধু নীরবতা দিয়ে। কথোপকথন যেন শেষের আগেই বোধহয় সমাপ্তি। এক অলিখিত ঘটনার মতো হিয়া ছাদ থেকে নামতেই ধীর পা আগালো। যখন হিয়া দু পা এগিয়ে গেল, হঠাৎ পেছন থেকে ডাক দিল সূর্য। হিয়া। হিয়া চমকে পেছনে তাকালো। চুলের কিছু অংশ মুখের উপরে এসে পড়েছে। সে হাত দিয়ে সরিয়ে নিল। সূর্য তখন একটু বেখেয়ালে হেসে বলল, কাল বিকেলে রেডি থাকিস, তোকে ঘুরতে নিয়ে যাব। হিয়ার চোখে আনন্দের চিলতের রং ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে ফুটলো এক নরম হাসি, যেন সে ভেতর থেকে উজাড় হয়ে খুশি হয়ে গেছে। কোনো কথা না বলে সে মাথা হেলিয়ে সায় দিল। তারপর হালকা পায়ে ছাদ থেকে নেমে গেল। পায়ের ধ্বনি ধীরে মিলিয়ে গেল নিচের দিকে। আর ছাদের এক কোণায় সূর্য দাঁড়িয়ে রইল, আকাশের তারা গোনার ভান করে, কিন্তু আসলে নিজের ভেতরের অজানা আলো আধারি সামলাতে সামলাতে। রাতটা ধীরে ধীরে শহরের বুক থেকে পা গুটিয়ে নিল। আকাশের তারারা ক্লান্ত হয়ে একে একে মিলিয়ে গেল, আর এক মুঠো শিউলির গন্ধ ভেসে আসলো হাওয়ার সাথে। ছাদের দেওয়ালে বুনো বাতাসে সাদা স্পর্শ রয়ে গেল, যেন রাতের সব কথা সেই দেওয়ালে চুপচাপ শোনা গেছে। চারপাশের নিস্তব্ধতা এমন, যেন রাতও একটুখানি ঘুমিয়ে নিল হিয়ার পায়ের শব্দ মিশে যাওয়ার পর। তারপর ধীরে ধীরে ভোরের আলো ছুঁয়ে নামলো আকাশ থেকে। পূর্ব দিকের আকাশ ফিকে লালচে হতে হতে এক সময় কমলা ছোঁয়া পেল।
পাখিরা ডেকে উঠল একটানা, আর দূরের গলি থেকে ভ্যাপসা শহরের হকারের ডাক ভেসে এলো। নতুন দিনের আলো যেন পুরো রাতের গল্পগুলোর উপর সোনা মেখে দিল, এক নতুন শুরুতে রূপ দিতে। সকালের নাস্তার টেবিল মানেই দিনের শুরুর হাজিরা, সব মানুষগুলোই একত্রে, সবার উড়ন্ত কথা হাসি। এর মাঝেই আব্দুল রুশান মোহাম্মদ চায়ের কাপ হাতে নিয়ে হেসে বললেন, আজ মাসুম আসছে। এতদিন ছেলের বাড়িতেই বেড়াতে গিয়েছিল, তাই তার খোঁজ নেই। তোমাদের মনে আছে তো মাসুমকে, যার কথাই বলেছিলাম? হিয়ার চোখে যেন হঠাৎই খুশির ঝিলিক খেলে গেল, মুখে ফুটে উঠল দুষ্টুমির হাসি, যেমন সে নতুন কোনো কাহিনীর অপেক্ষায় থাকে। পাশে বসা তুর্যের মুখেও মৃদু আগ্রহের ছাপ, সে যেন সময়ের আড়ালে থাকা সেই মানুষগুলো দেখতে চাইছে, যারা এই কাহিনীর এক একটা চরিত্র। হিয়া হেসে বলল, কখন আসবেন তিনি? আব্দুল রুশান মোহাম্মদ বললেন। ফোনে বলল তো বিকেলে আসবে। হিয়ার মুখে আরো চওড়া হাসি ফুটে উঠল, সে যেন চোখের কোণায় আলো নিয়ে এক লাফে সকালটাকে আরো উজ্জ্বল করে তুলল। তুর্য হিয়ার দিকে একবার তাকিয়ে স্লান হাসল, কিছু না বলেই যেন ওর উচ্ছ্বাসের ভাগ বসালো। রান্নাঘর থেকে শিউলির গন্ধে মিশে আসা মিষ্টি পায়েসের গন্ধ ভেসে এলো। বাগানে কাজের মেয়েটি ফুল গাছগুলোয় পানি দিচ্ছে, আর আকাশটা ধীরে ধীরে পুরোপুরি নীল হয়ে উঠছে। বাড়ির ভেতরেও যেন এক রাশ নরম ব্যস্ততা ছড়িয়ে পড়ল। দিবা দুপুরে সোনা ঝরা আলো আস্তে আস্তে গলে পড়ল বিকেলের কোমল ছোঁয়ায়। বাড়ির বারান্দায় একটা বুনো হাওয়া এসে পর্দাগুলো দোলাতে লাগলো, যেন বাতাসও আজ কিছু উত্তেজনার খবর আনছে। বিকেলের প্রথম প্রহরে আগমন মাসুমের, এক লম্বা কৃষ্কায় মানুষ, বাম পায়ে টান, হাতে ভরসা এক ক্রাসের ওপর, কিন্তু মুখ ভর্তি অদম্য হাসি। 70-এর ঘরের বয়স হলেও তার চোখে এক রাশ শিশুসুলভ উচ্ছ্বাস। এনাকে যেন সবাই চেনে আব্দুল রুশান মুহাম্মদের বর্ণনায়। মাসুম এসে সোজা আব্দুল রুশান মুহাম্মদের ঘরে ঢুকে পড়লেন। দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে যেন ফিসফাস গোপন কথোপকথনের সুর ভেসে আসছিল। বাড়ির ভেতরকার পরিবেশটাও হঠাৎ নরম নিস্তব্ধতায় ভরে উঠল, যেন সবাই কান পেতে আছে। শেষমেশ ঘণ্টাখানেক পর বাড়ির সকল আন্ডা বাচ্চাদের তলব হলো আব্দুল রুশান মুহাম্মদের ঘরে। হিয়া সবার আগে সিঁড়ি ভেঙে নেমে এলো, পেছনে তুর্য ধীর পায়ে, তারপরে মিম, আলিফ আর পিউ হাসতে হাসতে ছুটে এলো। সবাই আব্দুল রুশান মুহাম্মদের ঘরে সারি দিয়ে বসলো। ছোট বড় মুখগুলো উৎসুক আলো, যেন কেউ কেউ ঠোঁট চেপে হাসি লুকাচ্ছে। এই ব্যক্তিকে না দেখেও যেন এদের বেশ পরিচিত তিনি। তার হাতে দেখা মিলল প্রকৃতির ডায়েরিটা। তুর্য মৃদু হাসলো, মনে মনে বলল, টয়লেটে পর্যবেক্ষণ চলছিল। মাসুম একবার চারপাশে সবার দিকে তাকিয়ে নিল। তার চোখে তখন যেন অদ্ভুত এক জ্বলে ওঠা আলো, যা কেবল অতীতের রহস্য ভরা মানুষের চোখেই দেখা যায়। তিনি মৃদু হেসে বললেন, তোমাদের রুশান দাদা আর আমি জানো কতখানি খুঁজেছি ওকে। সেই সময় পেপারে বিজ্ঞপ্তি পর্যন্ত দিয়েছিলাম, প্রকৃতিকে খুঁজছি। সেই খবর পড়াবার মানুষ পর্যন্ত বিস্মিত হয়েছিল। কিন্তু মাসুম একবার দীর্ঘশ্বাস ফেললেন। এই ডায়েরিটা কোথায় যে লুকিয়েছিল এত বছর। সবাই নীরব। হিয়ার বড় বড় চোখে বিস্ময়, তুর্যের চোখে একরাশ প্রশ্ন, মিম, আলিফ, পিউ পর্যন্ত নিঃসুপ, যেন গল্পের পরবর্তী বাক্য ধরার জন্য কান পেতে রয়েছে। মাসুম হালকা কাপা হাতে ডায়েরিটা উল্টিয়ে দেখলেন। কিন্তু সবচেয়ে বড় রহস্য শেষ পৃষ্ঠাটা। সেখানে কি লেখা ছিল? প্রকৃতি কি নিজেই ছিঁড়ে ফেলেছিল, নাকি সত্যি ওর ঠিকানা লিখে রেখেছিল? আর সেই পৃষ্ঠা এখানে কারো চোখে পড়ে, তাই ওকে নিরুদ্দেশ করতে ছিঁড়ে ফেলা হয়েছে। রুশান চুপ করে বসেছিলেন এতক্ষণ, এবার চোখ নামিয়ে ফেললেন। সেই নীরবতা ঘর জোড়ায় ছড়িয়ে গেল বয়ে যাওয়া বাতাসের মতো। কারো মুখে কোনো কথা নেই, শুধু এক অদৃশ্য ধোঁয়াশা যেন বসার ঘরটিকে ঢেকে ফেলল। আর সেই ধোঁয়াশার মধ্যেই প্রকৃতির হারিয়ে যাওয়া গল্পের শেষ অধ্যায় অপেক্ষা করে রইল। মাসুম যেন এক গল্পের ঝুলি নিয়ে বসেছে, তার কণ্ঠে সময়ের ভার, কিন্তু চোখে মুখে ছেলেবেলার উচ্ছ্বাস। তিনি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলেন,
এমনভাবে যে সময় যেন ধীরে ধীরে পা ফেলে চলছিল চারপাশে। সবাই মুগ্ধ শ্রোতা। হিয়া বড় বড় চোখ মেলে শুনছে, তুর্য শান্ত কিন্তু তীক্ষ্ণ মনোযোগে ধরে রাখছে প্রতিটি শব্দ। আর মিম আলী পিউ কখনো হাসছে, কখনো চমকে উঠছে, যেন এক অনাবিল বিস্ময়ের ভেতর ডুবে যাচ্ছে সবাই। মাসুম বললেন, কেউ কোনোদিন জানতোই না প্রকৃতির ডায়েরি লিখতো। আমাদের কাছে তো ওর ডায়েরি মানে গানের খাতা, কিন্তু এই ডায়েরি, এইটুকু জিনিস আমাদের অজানার ভেতর সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে রইল। তিনি থামলেন, আবার হেসে বললেন, আমি আর রুশানি তো বৈশাখী মেলা থেকে খুঁজে খুঁজে একটা ডায়েরি নিয়েছিলাম প্রকৃতির জন্য। সেই দিনটা যেন কালো রাতের মতো মনে আছে। প্রকৃতির চোখে তখন যা আনন্দ দেখেছিলাম, ওটা কোনো শব্দে ধরাতে পারবো না। তোমাদের দাদুর কি যে প্রেমিক পুরুষ ছিল তখন। আমাকে বলে প্রকৃতির সেই খুশি দেখার জন্য সে নাকি ডায়েরির পুরো ফ্যাক্টরি বানিয়ে দিবে। শ্রোতামহল চুপ। মাসুমের চোখে এক চকচক আভা, যেন সেই দিনগুলো সব তার চোখের সামনে দৃশ্যমান। তিনি আবার শুরু করলেন, যখন ওদের প্রেমটা জানাজানি হয়, তখন আমরা কত রাত, কত দিন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে কাটিয়েছি। রুশান্ত প্রকৃতির জানালার আলোয় দেখেই সন্তুষ্ট থাকতো। বাড়ির ঘরগুলো এক নরম স্মৃতিতে আলতো স্রোতে ভেসে গেল। বাতাসে মিশে গেল সেসব দিনের গল্পের গন্ধ। হিয়ার মনে হলো সে যেন সেই সময়ের প্রান্তে দাঁড়িয়ে আছে, দেখছে ছেলে মানুষই ভালোবাসা, নির্জন গলির গান, জানালার ধারে বসে থাকা এক মেয়ে, আর বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকটা অনন্ত অপেক্ষা করা মানুষ। মাসুম একবার থামলেন। দূরে কোথাও যেন ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে উঠল। তারপর হালকা গলায় বললেন, জানো, আজ এত বছর পরও যখন ওই গলিটা দিয়ে হেঁটে যায়, মনে হয় যেন প্রকৃতি এখনো জানালায় বসে আছে। বয়স হয়ে গেছে, তাও স্মৃতিটা বুড়ো হলো না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন শ্বাস আটকে রাখলো এক মুহূর্ত। সেই নিস্তব্ধতার মধ্যেই যেন প্রকৃতির মৃদু হাসি ভেসে এলো। সে যেন শব্দে চঞ্চল, শুধু সময়ের ওপারে গিয়ে বসে আছে। আব্দুল রুশান মোহাম্মদ ডায়েরিটাকে বুকে জড়িয়ে ধরলেন, যেন এটাই তার একমাত্র সঙ্গী, একমাত্র বেঁচে থাকার ইচ্ছে শক্তি। আরও অনেকক্ষণ গল্পের স্রোতে ভেসে গেল সেই সন্ধ্যা। মাসুমের কণ্ঠে পুরনো দিনের স্মৃতি, হারানো মানুষের গল্প আর অজানা আবেগ সবার মন জড়িয়ে রইল। হিয়ার চোখে তখনও ঝিলমিল বিস্ময়। তুর্য কোনো এক নীরব চিন্তায় ডুবে, আর ছোটরা মুগ্ধ হয়ে বসে রইল শেষ পর্যন্ত, যেন একটুকু না হারায় কোনো কথা। শেষমেশে মাসুম বিদায় নিল। দরজার দিকে যেতে যেতে পিছনে ফিরে একবার হাসলেন, যেন বলে গেলেন, আবার আসবো, গল্প ফুরায়নি। দরজার ওপারে মিলিয়ে যাওয়া শব্দ। ঘরগুলো একে একে নিস্তব্ধে ডুবে গেল। হিয়া, তুর্য, মিম, আলিফ, পিউ সবাই যে যার ঘরের দিকে হাঁটল। ধীরে ধীরে পায়ের শব্দ মিলিয়ে গেল বাড়ির করিডোরে। বাড়িতে আবার সেই চিরচেনা নীরবতা নামলো, যেন গল্পগুলো বাতাসে ভেসে থেকে রাতকে ছুঁয়ে গেল। আকাশে ধীরে ধীরে রাতে গড়িয়ে পড়ল। তারাদের আলোয় ফোঁটা ফুটে উঠল একে একে। নিস্তব্ধ বাড়ির ভেতর দিয়ে হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ার সঙ্গে মিশে রইল দিনের শেষ হাসি, শেষ কণ্ঠস্বর, আর এক চিলতে অপেক্ষা পরের দিনের নতুন গল্পের জন্য। রাতটা যদিও খুব গভীর নয়, তবুও চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশ জুড়ে ছেয়ে থাকা মেঘগুলো যেন কেবল অপেক্ষা। এই বুঝি বৃষ্টি নামলো। হাওয়ার মধ্যে ভিজে যাওয়া মাটির গন্ধের আভাস, আর বাতাসে হালকা শিহরণ। ছাদের এক কোণায় তুর্য দাঁড়িয়েছিল নিঃশব্দে। আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেট। হালকা ধোঁয়া আকাশে মিশে যাচ্ছিল মেঘের সাথে। চোখে একরাশ চিন্তার ছায়া, মুখে সেই চিরচেনা নীরবতা। ঠিক তখনই হিয়া কোনো কারণ ছাড়াই ছাদে চলে এলো। এ কি কাকতালীয়? তবে সে তো শুধু এসেছে আকাশের বাতাসটুকু গায়ে মেখে নিতে। তবে এটা কি নিছকই বাহানা? সে তুর্যকে দেখে থমকালো, কিন্তু তার মন জানতো তুর্যের উপস্থিতি। তুর্যের চোখে হিয়ার উপস্থিতি ধরা পড়তেই সে চমকে উঠল। মুহূর্তেই সিগারেটটা মুঠোর ভেতরে চাপা দিয়ে ছুঁড়ে ফেললো ছাদের এক কোণায়। নিঃশব্দে ধোঁয়ার শেষ রেখাগুলো মিলিয়ে গেল হাওয়ায়, আর সেই সঙ্গে ছাদের বাতাসও যেন হালকা শিহরণে উঠল।
দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে কেবল মেঘলা রাতের নরম বাতাস, দূরের গলির হালকা কোলাহল, আর মাঝে মধ্যে বৃষ্টির প্রথম ফোঁটার গন্ধ ভেসে আসছিল। হেয়ার চুল বাতাসে এলোমেলো হয়ে মুখ ছুঁয়ে যাচ্ছিল। সূর্য এক মুহূর্তের জন্য অপলক তাকিয়ে রইল, যেন রাতটাও একটু থমকে গেল তাদের চারপাশে। একটা নরম স্বরে সূর্য বলল, আজ তো তোকে শহর দেখানো হলো না, কাল বিকেলে তোরে থাকিস। হিয়া মুস্কি হাসল, চোখে এক রাশ আলোর ঝিলিক নিয়ে আস্তে করে মাথা নাড়ল। হিয়া তখন নরম স্বরে এগিয়ে এসে সূর্যর পাশে দাঁড়ালো। ছাদের রেলিং এর উপর ভর দিয়ে তাকিয়ে রইল অচেনা বৃষ্টি ভেজা শহরের দিকে। বাতাসে চুল উঠছিল, চোখে এক ধরনের স্থির ভাব। হঠাৎই হিয়া ফিস ফিস করে বলল, তুর্য ভাই, আমার মনে হয় না বড় দাদা মিথ্যে বলছে বা ওনার কিছু লুকোনোর আছে। আমি যত শুনি যত দেখি তত মনে হয় এই গল্পের খলনায়ক অন্য কেউ। সূর্য ওর দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, চোখের কোণায় মৃদু হাসি, যেন এই মেয়েটা ধীরে ধীরে ওর ভাবনায় অনেকটা ভাগ নিয়ে নিচ্ছে। সূর্য এবার ধীরে ধীরে চোখ মেলে তাকালো দূরের আকাশে, যেন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। তারপর নিচু গলায় বলল, হিয়া, এখানে কে নায়ক কে খলনায়ক সেটা বের করা বড় কঠিন। চরিত্রগুলো তো একে একে হারিয়ে গেছে সময় স্রোতে, আর যারা এখনো বেঁচে আছে তাদের সবার পেছনে রয়ে গেছে কোনো না কোনো রহস্য, কেমন যেন একটা অদৃশ্য পর্দা যেটা ভেদ না করলে সত্যিই ধরা দেবে না। হিয়ার চোখে তখন আরেক ঝলক জেগে উঠল, ভয় নয় বরং মিশ্রণ কৌতূহল আর আকর্ষণ। বাতাসটা যেন হঠাৎ আরো নরম হয়ে এলো, দুজনের নিঃশ্বাস একসাথে মিশে গেল। দূরের কোথাও বিদ্যুতের হালকা ঝলকানির ছায়া ফেলে গেল আকাশে, যেন সেই রহস্যময় রাতের সাক্ষী হয়ে। হিয়া ধীরে ধীরে ছাদ থেকে নামলো। পায়ের নিচে সিঁড়ির ধাপগুলো যেন নিঃশব্দ কবিতার মতো বাজছিল। তার মন তাকে বারংবার প্রশ্ন ছুড়ছে, এই রাতগুলো এত হৃৎস্পন্দন বাড়ানোর হয় কেন? হিয়ার প্রশ্ন আরও বাড়ার আগেই নিজের ঘরে যাওয়ার পথে হিয়া দেখল আব্দুল রুশান মোহাম্মদ তার নিজের ঘরে এই মধ্যরাতের আলো জ্বালিয়ে বসে আছে। হিয়া তার সমগ্র 18 বছর বয়সেও এই আব্দুল রুশান মোহাম্মদকে কোনোদিন দেখেনি, হয়তো চিনতে পারেনি। এটা কি কোনো অপেক্ষা? আর কত কি করে একটা মানুষ একটা মানুষের পিছে ছুটে তার সমগ্র জীবন পার করে দেয়? এই শান্তির নামই কি ভালোবাসা? হিয়া চুপচাপ আব্দুল রুশান মোহাম্মদকে দেখলো, তার বুকে জড়ানো প্রকৃতির ফেলে যাওয়া সেই শেষ ধ্বংসপ্রায় ডায়েরিটা। কিন্তু একটা নিঃশব্দ আউড়ে যাচ্ছে তিনি, তার চোখে এক অতল তৃষ্ণা। একই প্রকৃতিকে আরেকটিবার ফিরে দেখার। হিয়ার মাথায় এলো সেই লালন গীতিটা, তোমারে দেখিবার মরে যায়, তোমারে দেখিবার মরে যায়, আরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। এই গানের শব্দগুলোই হয়তো আব্দুল রুশান মোহাম্মদের অনুভূতির বহিঃপ্রকাশ। হিয়া গানটাকে কবিতার ন্যায় আউড়ে নিয়ে নিঃশব্দে ওই স্থান ত্যাগ করলো। হিয়ার মাঝে এক অপ্রকাশিত তোলপাড়। সে ঘরে ফিরতেই ঘরের হালকা আলো চোখে পড়ল মিম বিছানায় আধশোয়া, চোখে ফোনের নীল আলো ঝলকাচ্ছে, আঙ্গুলের ফসফস শব্দে স্ক্রল করছে সোশ্যাল মিডিয়া। তার এক কোণে পিউ কাঁথা গায়ে জড়িয়ে হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের পাতায় ডুবে আছে, যেন ঘরের সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে একা নিজের জগতে হারিয়ে গিয়েছে। হিয়া চুপচাপ একটুখানি হাসল। হিয়া ধীর পায়ে ফেলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে রোড লাইটের ঝলমলে আলোতে ঝিলমিল করছে এক গাছ ভর্তি কৃষ্ণচূড়া, যেন রাতের নীল অন্ধকারেও আগুন গুছিয়ে রাখছে আপন শাখায়। হিয়া চুপচাপ তাকিয়ে রইল, চোখের সামনে আলোর ছায়া আর ফুলের আন্দোলনে যেন সব থমকে আছে। তার মন চলে গেল দূরে প্রকৃতি আর রোশানকে নিয়ে। প্রকৃতি আর রোশানের গল্পটা কি অন্যরকম হতে পারতো না? কে জানে জীবনটা গল্পের মতো কেন হয় না? হিয়ার মনে মনে হিসাব মেলাতে চেষ্টা করলো, কথায় গিয়ে কাহিনীর স্রোত বাঁক নিয়েছে।
কোন শব্দে কিংবা কোন ভুলে আজকের রাতটা এভাবে অলিখিত কাব্যের মতো আকাশের বুকে উঠছে। রাতটা ধীরে ধীরে তার অদৃশ্য চাদর মেলতে মেলতে সরে গেল আকাশ থেকে। মেঘে ভেজা বাতাসে ভোরের প্রথম আলো যেন আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে নামলো শহরের গায়ে। পাখিদের ডাক একে একে ফোটাতে লাগলো ঘুমন্ত প্রকৃতির চোখ। আর দূরের গলিতে মিলিয়ে যাওয়া রাতের নিস্তব্ধতার ভাঙ্গন ধরিয়ে নতুন দিনের আগামী গান বেজে উঠল। সূর্য একটু একটু করে মাথা তুলতেই সকাল হলো। ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল ফিকে হলুদ আলো, আর সেই সাথে ফোনের রিংটোনে কেঁপে উঠল হিয়ার সকাল। হিয়ার আব্বুর ফোন। প্রথমে সময় কয়েক কুশল বিনিময় করলেন, এরপর বাড়ির সবার খবরাখবর নিলেন এবং অবশেষে কড়া গলায় বললেন, এবার বাড়ি ফিরে আয়, তোর কলেজের ভর্তির পরীক্ষার সামনে, কোচিং ক্লাস শুরু হবে। হিয়া যেন জবাবের সম্মতি দিতে চাইছিল না, তাও বাধ্য মেয়ের মতো নরম গলায় সম্মতি দিল। কিন্তু ব্যাপারটা এখানেই থামলো না। হিয়ার বাবা সরাসরি ফোন করলেন আব্দুল রবিল মুহাম্মদকে। হিয়ার বাবার রাগী মানুষ হলেও নিজের বাবার কাছে তিনি একেবারে ভেজা বেড়াল। তাও হিয়াকে বাড়ি ফেরার ফরমান জারি করতে সক্ষম তিনি। হিয়া ছোট মস্তিষ্কের, যেন বাড়ি ফেরা আটকানোর এক অলিখিত লড়াই শুরু হলো। সকালের রোদ তাপদাহে পরিণত হওয়ার সাথে সাথেই হিয়ার মন খারাপের মেঘ জমতে শুরু করলো। বারান্দার এক কোণে বসে একবার ফোনের দিকে তাকায়, একবার দূরের আকাশে। বাবা মা ফোনে তাড়া দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আর কোচিংয়ের, কিন্তু হিয়ার মন পড়ে আছে এই পুরনো গন্ধে মাখা রহস্যের জাদুর শহরে। সকালটা যেন কিছুতেই শেষ হতে চাইছিল না, প্রতিটি মিনিট টেনে টেনে পার হচ্ছিল। মিম আর পিউ মেতে আছে নিজেদের জগতে, আর হিয়া চুপচাপ জানালার ধারে বসে বারবার মনে মনে হিসাব করছে কিভাবে বাবাকে বুঝিয়ে আর দু একদিন এখানে থেকে যাওয়া যায়, কিভাবে দাদুকে রাজি করানো যায়। হিয়ার মুখে হঠাৎ এক আলোর ছায়ার খেলা ফুটে উঠল, যেন কোনো দুষ্টু বুদ্ধি মাথায় এসেছে। জানালার ধারে দাঁড়িয়ে রোদ্দুরের ঝলমল করা কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে সে মনে মনে ঠিক করলো ঢাকা ছাড়বে না, অন্তত এখানেই নয়। তার দাদা ভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেখানেই তো সে থাকতে চায়। হিয়া মনে মনে ফিস ফিস করে হাসল। কোচিং এখানেই করব, ভর্তি এখানেই, পড়াশোনা এখানেই। শুধু একবার দাদাকে বোঝাতে পারলেই হবে, কারণ সে জানে দাদাকে একবার রাজি করাতে পারলে বাবার বোকাঝোকা, মায়ের চিন্তা সবই এক নিমিষে উবড়ে যাবে। সকালটা ধীরে ধীরে দুপুরের করচায় গড়িয়ে এসেছে। দেওয়াল ঘড়ির কাঁটায় তখন 2টার ঘরে দাঁড়িয়ে ক্লান্তভাবে হাঁপাচ্ছে। রোদটা আর আগের মতো তীব্র নয়, একটু নরম, একটু ঝিম ধরা। কিন্তু হিয়া এখনো নিজের বিকেলে বের হওয়ার কোনো উপযুক্ত কারণ খুঁজে পায়নি। এক একটা বাহানা মনে আসছে আর পরক্ষণেই ফেলে দিচ্ছে যেন এক একটা বাতিল চিঠি। আচ্ছা, তুর্য ভাইয়ের সাথে শহর ঘুরতে তার বাহানার কেন প্রয়োজন? সোজা শহর ঘোরার কথা বললে বাড়ির সবগুলো মানুষ পিছু নিবে, তাই হিয়া কি একাকী ঘুরতে চায়? তবে কেন? এসব ভাবনা ছেড়ে হিয়া হঠাৎ এক তীব্র সিদ্ধান্ত নেয়। সে দৌড়ে চলে গেল ঘরের ভেতর, যেন হঠাৎ কিছু মনে পড়েছে। দরজা ঠেলে ঢুকতেই চোখে পড়ল মিম বিছানার কোণে বসে একটা ছোট্ট বাক্সের চারিদিকে কাগজ মুড়িয়ে নিচ্ছে একেবারে মনোযোগে। সোনালি ফিতা আর গোলাপি স্টিকার ছড়ানো বিছানায়। হিয়া একবার তাকিয়ে দেখে নিল বক্সটা, কিন্তু তার মাথা এখন অন্য চিন্তায় ভরা। সে মিমের কাজে খুব একটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলল, শোন, আমাকে একটা জরুরি কাজে বাহারা বানিয়ে দে তো। বিকেলে তুর্য ভাই শহর দেখাতে নিয়ে যাবে বলেছে। মিম চোখ তুলে তাকালো। ওরও মুখে সেই পুরনো দুষ্টুমি হাসিটা দেখে একটু কৌতূহল নিয়ে বলল, আবার কি রে, প্রেম নাকি রহস্য? সত্যি বলতো, তুই আর তুর্য ভাই আসলে কি খিচুড়ি পাকাচ্ছিস? হিয়া হেসে বলল, এবার রহস্য প্রেম কিছুই না, শুধু শহর দেখতে চাই, আগে প্ল্যান দে। মিম ভ্রু কুঁচকে বলল, আমাকে চাপা দিস না, অন্যদিন হলেও বিশ্বাস করতাম যে সত্যি বলছিস, তবে আজ না। হিয়া একটু চমকে বলল, কেন, আজ আবার কি এমন? মিম একটু বিস্মিত হয়ে বলল, নাটক করছিস? তুই তুর্য ভাইয়ের ফেসবুকে অ্যাড নেই?
হিয়া বিরক্ত নিয়ে বলল, তোর সাথে নাটক কেন করব? যেটা বলবি পরিষ্কার বল। আর না, আমি ওনাকে কখনো রিকোয়েস্ট দিইনি, উনিও দেননি। মিম মাথায় হাত দিয়ে বলল, হায় রে, আজ কত তারিখ জানিস? মে মাসের 12 তারিখ। আজ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব তুর্য সাহেবের জন্মদিন। হিয়ার মুখটা এক নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে কোনো বিস্ময় আর অপরাধ বোধ একসাথে এসে থাপ্পড় মারল। মনে মনে যুদ্ধ শুরু হলো তার। তুর্য ভাইয়ের জন্মদিন, আর সে কিনা কিছুই জানে না। গত রাতেও তো আচমকা ছাদে কথা হলো কত সময়। একটা ছোট্ট জন্মদিনের শুভেচ্ছা তো তিনি অবশ্যই ডিজার্ভ করেন। মিম এবার একটু নরম স্বরে বলল, তুর্য ভাই কি তোকে তার জন্মদিন উপলক্ষে ঘুরতে নিয়ে যাচ্ছে? হিয়া বড় বড় চোখে তাকিয়ে বলল, না না, আমি আরো 2 দিন আগে ঘোরার আবদার করেছিলাম। উনি বলেছিলেন গতকাল নিয়ে যাবে, তবে গতদিন তো মাসুম দাদা এলেন বিকেলে, তাই আর হলো না। তাই আজ ঘুরতে যাওয়ার কথা। মিম হাসলো। তার মানে কাকতালীয় বিষয়। তুই যদি চাস এই গিফটটা তুই দিয়ে দিস, আমি কিছু মনে করব না, বরং ভালোই লাগবে। তুর্য ভাই সারপ্রাইজও হয়ে যাবে। হিয়া বাকরুদ্ধ, নিজের গালে নিজেই ধমক দেয় মনে মনে। এই একটা উদাসীন হাওয়ার কথা ছিল। তুর্য ভাই তো এত দিন ধরে তার পাশে থেকেছে, রহস্যের ছায়া হয়ে, সাহসের আগুন হয়ে। এমন একজন মানুষের জন্মদিন সে ভুলে গেল? অবশ্য ভুলার প্রশ্ন কোত্থেকে আসছে? ও তো জানতই না যে জন্মদিন কবে। হিয়া চুপটি করে ঠায় দাঁড়িয়ে আছে। সময় একটু বয়ে যায়। এরপর আস্তে মাথা নাড়িয়ে নিষেধ করে, না থাক, আমি কিছু একটা নিয়ে নেব তুর্য ভাইয়ের জন্য। তুই এটা দে, তুর্য ভাই খুশি হবেন। দুজনেই তখন থমকে থাকে এক মুহূর্তের জন্য। ঘরের ভিতর মৃদু আলোক গোলাপির ফিতা একটু একটু করে দুলছে। বাইরের রোদটা নরম সোনালির আভা ছড়িয়ে ঘরের মেঝেতে পড়ছে। হিয়ার মুখে এক নিঃশব্দ দ্বিধা, চিন্তা আর সংকোচ। হিয়া বেশ পেঁচিয়ে যাচ্ছে এসব ভাবনায় যে একটা ছেলে মানুষের জন্য উপহার কি হওয়া উচিত। মিম এবার নিজের হাতের গিফট প্যাকেট টেবিলের উপরে রেখে বলল, তুর্য ভাই ঘড়ি বেশ পছন্দ করে, তাই তার জন্য ঘড়ি অর্ডার করেছিলাম। তুইও এমন কিছু দিতে পারিস। হিয়া নিজের চুলগুলো নিজের আঙ্গুল পেঁচাতে পেঁচাতে শুধু ভাবতে থাকলো। মিম আবার বলে উঠল। একটু থেমে মিম এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, চাইলে তুই শাড়িও পরতে পারিস, একদম তোর প্রকৃতির রূপে। মিম কথাটা মজায় বললেও হিয়ার অনুভবে যেন কথাটা অন্যভাবে আঘাত করলো। হিয়া চুপ করে গেল কিছুক্ষণ। জানালার বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি নামেনি, কিন্তু আকাশ যেন একটু ধূসর। ঢাকার দুপুরে এমন শান্ত ধূসরতা বিরল। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকলো। শাড়ি পরবো নাকি একটু সাজবো, নাকি স্বাভাবিক থাকবো যেন কিছুই জানি না? হিয়া জানালার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আকাশটা যেন ওর মনের মতোই ধোঁয়াটে আর দ্বিধাগ্রস্ত। হঠাৎ এক রকম নীরব সংকল্প নিয়ে ফিরে দাঁড়ালো আয়নার সামনে। নিজের দিকে তাকিয়ে বলল মনে মনে, না, আজকে শাড়ি পরলে মন্দ হয় না। ও ধীরে ধীরে নিজের চুলের ক্লিপ খুলে ফেলল। ঢাল হয়ে লামা লম্বা চুলগুলো যেন ওর পিঠে বেয়ে নদীর মতো গড়িয়ে পড়ল। দু হাত দিয়ে নিজের মাথার ত্বকে আস্তে আস্তে মালিশ করতে লাগলো, মনোযোগ দিয়ে, যত্ন নিয়ে, যেন নিজের সত্তাটাকে ছুঁয়ে যাচ্ছে। ওর মনে হঠাৎ একটা ছবি ভেসে উঠল। সবুজ ঘাসে দাঁড়িয়ে থাকা সেই চির জীবন্ত ছবি, যার গায়ে হালকা রঙের শাড়ি, চোখে ধরা পড়ে না এমন এক অভিমানী মায়া, চুলে করা এক চাটিয়া বেনুনি প্রকৃতি। হিয়ার ঠোঁটে আওড়ালো, যদি আমি আজ শাড়ি পরি, চুলে বেনুনি করি, তবে প্রকৃতির মতো লাগবে কি? প্রশ্নটা নিজের ভেতরে ধাক্কা খায়। আরেকটা প্রশ্ন আসে সাথে সাথে, তুর্য ভাই যদি দেখে তাহলে কি কিছু বলবে? আবার ভাবে, কি বলবে? আমার মন চাইলে আমি আমি কি শাড়িও পরতে পারবো না? তবে এখন প্রশ্ন হলো শাড়ি কোথায় পাবো? আমার তো শাড়িই নেই। হিয়া এবার মিমের দিকে তাকিয়ে বলে, শাড়ি না হয় পরলাম, তবে শাড়িটা কোথায় পাবো? আমি তো কোনো শাড়িই আনিনি। মিম চুপচাপ উঠে ওয়ার্ড্রপ খুলে একটা হালকা সাদা সবুজ শাড়ি বের করলো, যেটার রং মাঠের কচি ঘাসের মতো, ছুলেই শান্তি লাগে। তার পাশে একটা সাদামাটা হাত ব্যাগ রাখলো আর চুপচাপ বিছানায় ছোট্ট একটা কাজল রেখে দিল।
হিয়ার চোখে পড়ে কি না পড়ে সেটা ওর অনুভবের উপর ছেড়ে দিল। হিয়া বোকার মতো তাকিয়ে থাকলো শুধু। তুই শাড়িও এনেছিস? মিম হেসে বলল, ভেবেছিলাম পরে ফটোশ্যুট করব, তবে সময় হয়নি। তুই পরে দেখ, তোকে সুন্দর মানাবে। ঠিক তখনই দরজার বাইরে খট করে আওয়াজ হলো। কিছুক্ষণ পরে রুমে ঢুকলো পিউ। পিউকে কেউ কিছুই শেয়ার করতে চায় না, কারণ ও কিছু জানলে পুরো বাসায় সেটা ছাড়াতে সময় নেয় না। পিউ দরজায় ঢুকেই চোখ সরু করে বলল, এই তো দেখি সাজগোজ চলছে, কি ব্যাপার হঠাৎ সারি সারি খেলাটা কি? মিম আর হিয়া দুজনে কিছুক্ষণ চুপ। মিম প্রথমে একটু হেসে বলল, আরে না না, সাজগোজ না রে। হিয়া তো বলেছিল ছবি তোলার মোড়ে আছে, তাই আমি বললাম আমার শাড়িটা পরে একটু ঘরের ভেতরেই ফটোশ্যুট করে নিস। পিউ এক চোখে তাকালো। ঘরের ভিতরে শাড়ি পরে ছবি? আপি, তোরা শুধু কথা লোকাস আমার থেকে। মিম এবার একটু বিরক্ত চেপে হেসে বলল, তুই না সব কিছুতে ডিটেকটিভ হয়ে যাস পিউ। একটা মেয়ের মুড হইতে পারে না? আর কোন কথা লুকিয়েছি আমরা? পিউ আবার বলল, তাই বুঝি? তোরা দুজনেই জানতি ডায়েরিটা প্রকৃতি ছিল, তাও বলিসনি। আমি কি ভুলে গেছি? মিম আর কিছু বলল না। ও বুঝলো কথা আর এড়ানো যাবে না, তাই একরকম হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তোর যদি এত কৌতূহল তাহলে শোন, রেডি হ। শাড়ি পরে তুই, আমি আর আলিফ তিনজনে একটু ঘুরতে যাব, একটা ছোট্ট ট্যুরের মতো, খুব বড় কিছু না। হিয়া তৎক্ষণাৎ বলল, না না, আমি যাব না, আমার মাথা ধরে আছে, একটু রেস্ট নেব। পিউ কৌতূহল মেটানোর বদলে আরো জ্বলে উঠল। মানে তুই তো শাড়ি চুড়ি নিয়ে বসে আছিস, আবার তুই যাবি না? কিছু তো একটা আছে। মিম সাথে সাথে হিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলল, তুই মিনু দাদির কাছ থেকে শাড়ি নিয়ে আয়, ওনার কালেকশন দেখলেই প্রেমে পড়বি। আমি এখানে পিউকে সামলাই। তারপর পিউর দিকে ফিরে হেসে বলল, আসলে হিয়া একটু কান্নাকাটি করছিল তুই আসার আগে, মনটা খারাপ ছিল, তাই ভাবলাম সাজলে মুড ভালো হবে। আর তোকে বলছি, এইসব না বুঝে কথা বলা একদম বাদ দে। কিন্তু মিম জানে পিউর মতো মানুষকে শুধু কথায় থামানো যায় না। তাই ও নিজের ফোন থেকে আলিফকে মেসেজ করলো। যেহেতু হিয়া মিমের কাছে কম বেশি সব ঘটনাই শেয়ার করে, তাই তুর্য আর হিয়াকে নিয়ে আলিফের মনের বাড়ন্ত মিথ্যা সন্দেহকে যেন সত্যি ঘটনা বানিয়ে সাহায্য চেয়ে নিল। মেসেজে শুধু লিখল, তোর হেল্প লাগবে, তুর্য হিয়া ঘুরতে যাবে, পিউকে জানানো যাবে না, এ ঘরে এসে সাহায্য কর। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ল। আলিফ এসে দাঁড়িয়ে। মিমের মুখে আলো ফিরে এলো। চোখে চোখ পড়তেই ইশারা করলো। আলিফ বুঝে গেল মিম কি চাইছে। আলিফ হালকা গম্ভীর মুখে বলল, পিউ, আজকে তুই আর আমি আর আপি লালবাগ কেল্লায় যাব, চল। অনেকদিন ঘোরা হয়নি। তুই তো বলছিলি কেল্লার পুরান গেটের সামনে ছবি তুলবি, আজ সেই সুযোগ। তোকে লিচুর শরবত খাওয়াবো আর হিরণ মিনারের পাশ দিয়ে হাঁটাবো, চল। পিউর চোখ চকচক করে উঠল। সত্যি তুই নিয়ে যাবি? আলিফ একটু হেসে বলল, 100 ভাগ। শুধু একটু রেডি হয়ে নে, চল এবার। বাকিরা সামলাক ওদের মতো করে। পিউ একটু দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হয়ে গেল। মিম হিয়ার দিকে তাকে চোখ টিপল। দেখলি প্ল্যান কিভাবে কাজ করে? পিউ খুশিতে দুলতে দুলতে বলল, আহা, আজ একদম ছবির মতো সাজবো, আগে ফ্রেশ হয়ে নি। বলে ও সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। পিউরা পা ফেলে যাওয়ার সাথে সাথেই মিম যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঝটপট লাগেজ থেকে একটা বক্স টেনে বের করলো। তারপর ড্রয়ারের ভেতর থেকে নিজের একটা সাদা রঙের ব্লাউজ বের করলো। হিয়ার গায়ে মেকআপ দেখে বলল। মিম হিয়ার হাতে ব্লাউজটা দিয়ে বলল, এই নে, দেরি করিস না, মিনু দাদির ঘরে গিয়ে সাজ, ওই রুমে বিশাল আয়না আছে, বাতিও ভালো, সব কিছু ঠিকঠাক করে সাজিস। আমি পিউকে নিয়ে বেরিয়ে যাব 10 মিনিটের মধ্যে। হিয়া একটু অবাক হয়ে বলল, তোর মাথায় দেখি পরতে পরতে বুদ্ধি। মিম চোখ টিপে বলল, সবচেয়ে সুন্দর মানুষগুলো চিংড়ি মাছের মতো হয়, খেতে মজা কিন্তু মাথা ভর্তি গোবর, ঠিক তোর মতো, দেখতে সুন্দর কিন্তু বুদ্ধি নেই। এখন যা, ব্লাউজটার সাথে দাদির শাড়িগুলো মিলিয়ে নিস, যেটা বেশি মানাবে ওটাই পরবি। আর হ্যাঁ,
ফোনটা সাথে রাখিস, আমরা বেরোলে যেন আমি মেসেজ করতে পারি। হিয়া হাসলো, সেই চেনা নরম হাসি, চোখে একটু কৃতজ্ঞতা, মুখে একটু শীতল স্বস্তি, যেন মনের ধোঁয়াটে আকাশে হঠাৎ সূর্যের রেখা পড়েছে। ও চুপচাপ হাতে শাড়ি, ব্লাউজ, ব্যাগ আর কাজল নিয়ে মিনুর দাদির ঘরের দিকে রওনা দিল। আর মিম ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বলল, পিউ জলদি কর, সময় কিন্তু কম। হিয়া ধীরে ধীরে মিনুর রহমানের ঘরের দরজায় গিয়ে হালকা করে টোকা দিল। ভেতর থেকে ভেসে এলো এক আরামদায়ক কণ্ঠ। কে রে? হেসে জবাব দিল সে। আমি হিয়া দাদি। মিনুর রহমান মায়া জড়ানো গলায় বললেন, আরে আয় আয়, দরজা তো খোলাই আছে। হিয়া ভেতরে ঢুকতেই দেখে মিনুর রহমান খাটে হেলান দিয়ে বসে আছে, চোখে পাতলা চশমা, হাতে একটা পুরনো বই, পাশে একটা ছোট টেবিল, এক কাপ আত খাওয়া লেবু চা রাখা। হিয়াকে দেখে মিনুর রহমান হাসলেন। এই ভর দুপুরে তুই এখানে? হিয়া একটু লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে দাদি আমার একটু ছবি তুলতে, মানে একটু ঘুরতে যাব, আমরা সাজতে হবে তো। আপনার কাছে শুনেছি অনেক সুন্দর শাড়ি আছে, একটা দিতে পারবেন? আমি পরে আবার ঠিকঠাক ভাঁজ করে দিয়ে যাব। মিনুর রহমান একটু চোখ সরু করে তাকিয়ে হাসলেন, তারপর আঙ্গুল দিয়ে পাশের কাঠের আলমারির দিকে দেখিয়ে বললেন, ওটাই খোল, বাঁ দিকের তলা থেকে দ্বিতীয় খোপে কিছু রঙিন শাড়ি আছে, তোর যা মনে ধরবে নিয়ে নে। আর হ্যাঁ, খুব ভাঁজ করে, আবার যেমন ছিল তেমন করে রাখবি, বুঝলি? হিয়া মাথা নেড়ে বলল, একদম ঠিকঠাক রাখবো দাদি, কথা দিচ্ছি। মিনুর রহমান চোখ নামিয়ে আবার বইতে মন দিল, মুখে এক চিলতে হাসি। হিয়া ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে দরজাটা খুলল। হালকা স্যান্ডেলের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ভেতরে চকচকে ভাঁজ করে রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে ওর চোখ একেবারে জলজল করে উঠল, যেন রং আর স্মৃতির এক মিশ্র আলপনা। হিয়া চুপচাপ শাড়িগুলোকে ছুঁয়ে দেখতে লাগলো। সবগুলো শাড়ি যেন তার কাছে আকর্ষণীয় লাগছে। হিয়ার মনে হচ্ছে শাড়ি বাছাই করা হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। তাও বেশ চেষ্টার পর সে এর কাজের সফলতা পেয়ে গেল। হিয়ার চোখে আটকে গেল হালকা নীলাভ শাড়িটা। হিয়া শাড়িটা নিজেকে মুড়িয়ে একবার আয়নায় চোখে চোখ মেলানো মাত্র বরাবরই শাড়ি নিয়ে হিয়ার বেশ বাহানা আছে। শাড়ি তার সাথে একদম জমে না। তার এই বাহানার চাপে পড়ে কোনো দিন শাড়ি পরে উঠাই হয়নি। তবে তার মন এখন শাড়ির ভাঁজে আটকে গেছে। তার মাথায় এই শাড়ি অসাধ্য সাধনের জেদ চেপে বসেছে। হিয়া শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। হালকা নীলাভ রংটা যেন ওর গায়ের রঙের সঙ্গে মিশে একদম অন্যরকম এক শান্ত সৌন্দর্য তৈরি করলো। শাড়ির পাড়ে সূক্ষ্ম রূপালির কাজ, চোখে না পড়ার মতো নয়, আবার অতিরিক্ত ঝলকও না। হিয়া একবার শাড়িটা নিয়ে গায়ে জড়ানোর চেষ্টা করলো। পিউ খোঁজার আগে আঁচল মাটিতে পড়ে গেল। আবার গুছিয়ে পরার চেষ্টা। এইবার কোমরে ঠিক রাখতেই আঁচল গোল করে ঘুরে এসে গলায় জড়িয়ে পড়ল। নিজেই হেসে ফেলল হিয়া। এই যে একেবারে জাদু কাণ্ড। তবে সে দমবার পাত্রী নয়। কয়েকবার পেঁচিয়ে সেফটি পিন দিয়ে আঁচল ঠিকঠাক করে চেষ্টা চালিয়ে গেল, কিন্তু যতই চেষ্টা করে মনে হলো শাড়িটা যেন বিদ্রোহ করছে। এক জায়গায় ঠিক হলে আরেক জায়গায় এলোমেলো। পেছন থেকে হঠাৎ গলার স্বর এলো, তোর অবস্থা দেখে মনে হচ্ছে শাড়িটা তোকে না, তুই শাড়িটারে সামলানোর চেষ্টা করছিস। হিয়া ঘুরে দেখে মিনুর রহমান দাঁড়িয়ে, মুখে মিষ্টি হাসি। হিয়া একটু লজ্জা পেয়ে বলল, দাদি আমি পারছি না এই কষ্টের কাজ শাড়ি পরা। আপনি কিভাবে এত সুন্দর করে পরেন বলুন তো? মিনুর রহমান হেসে বললেন, শাড়ি পরা এক ধরনের ধৈর্যের কাজ, আর নিজেকে ভালোবাসারও। আয় আমি পরিয়ে দিই। এবার তিনি বসে পড়লেন খাটে। হিয়াকে সামনে ডাকলেন, শাড়িটা একটু টান, এবার কোমরে জড়িয়ে নে। হ্যাঁ, এভাবে ঠিক আছে। এখন ভাঁজ করব একটা একটা করে। এই নে পিন, আঁচলটা এখন একটু কাঁধে রাখ।
হিয়া মনে হচ্ছিল যেন সে সময়ের ভেতর দিয়ে হাঁটছে। দাদির আঙ্গুলের ছোঁয়া, পরিপাটি করে গুজে দেওয়া শাড়ির ভাঁজ, সব কিছুতেই যেন এক অদ্ভুত মমতা, যেন মা তার মেয়েকে সাজিয়ে দিচ্ছে প্রথমবারের মতো। শেষে আয়নায় নিজেকে দেখে হিয়া একদম থেমে গেল। নিজেকে চিনতেই পারছিল না, যেন শাড়ির ভাঁজে ভাঁজে তার আত্মবিশ্বাস, নারীত্ব আর এক অদ্ভুত পরিপক্কতা এসে জমে উঠেছে। মিনুর রহমান বললেন, বাহ, এখন একেবারে রূপকথা রাজকন্যার মতো লাগছে তোকে। হিয়া ধীরে হেসে বলল, আপনি না থাকলে এটা কোনোদিনও হতো না দাদি। ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ। হিয়া শাড়ি পরে আয়না থেকে একটু চোখ সরাতে পারছিল না, তবু মনে হলো কিছু একটা বাকি রয়ে গেছে। আবার একটু হালকা সাজে হাত দিল। টুকটাক করে একটা ছোট্ট ঝুমকো পড়ল কানে, পাতলা কাজল টেনে দিল চোখে, ঠোঁটে হালকা গোলাপি রঙের একটা লিপ গ্লস। শ্বাস এতটাই সূক্ষ্ম যে কেউ না বললে বুঝতেই পারবে না হিয়া সাজগোজ করেছে। তারপর আয়নার সামনে বসেই চুলে হাত চালিয়ে ভাবতে লাগলো বেনুনি করবে কি না। চুলগুলো কোমর পর্যন্ত লম্বা, ঘন আর সোজা, খসখসে শব্দ তুলে বারবার আঙ্গুলে জড়িয়ে আসছে। অনেক ভেবেচিন্তে একটা বেনুনি করলো হিয়া, কিন্তু আয়নাতে তাকে নিজের প্রতিবিম্ব দেখে চোখ কুঁচকে উঠল। কিছু একটা যেন ঠিক মিলল না। নিজের মনেই বলল হিয়া, বেনুনি বানাচ্ছে না একদম। চট করে খুলে দিল বেলুনি। চুল ছড়িয়ে পড়লো পিঠ জুড়ে, কাঁধ বেয়ে কোমর ছুঁয়ে গেল নরম ঢেউয়ের মতো। আবার আয়নায় তাকাতে হিয়া অবাক হয়ে গেল। এ যেন অন্য কেউ, শান্ত গম্ভীর, কিন্তু ভেতরে আগুন লুকানো কোনো গল্পের নায়িকা। পেছন থেকে মিনুর রহমান চুপচাপ তাকিয়েছিলেন। চুল ছড়িয়ে পড়তেই তিনি যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ধীরে হেসে বললেন, এভাবে থাক, চুলে কিছু করিস না। তোকে এখন দেখে মনেই হচ্ছে তুই বয়সের চেয়ে একটু বেশি সুন্দর। হিয়া একটু লাজুক হেসে চোখ নামিয়ে ফেলল। ঘরের বাতাস যেন কিছুটা ভারী হয়ে উঠল। মিনুর রহমান চোখে তখন এক রাশ প্রশ্রয়, এক টুকরো ভালোবাসা আর অনেকটা আশীর্বাদ। হিয়া মিনুর রহমানের চোখ থেকে চোখ সরিয়ে আবার আয়নার দিকে তাকালো। নিজের ভেতরে যেন এক অদ্ভুত ধাক্কা অনুভব করছিল, নতুন আবিষ্কারের ধাক্কা, নিজের নতুন রূপ দেখে নিজেকেই চিনে নিতে চাওয়ার ধাক্কা। ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠল মিমের মেসেজে, আমরা রেডি, আমরা বের হচ্ছি, তুই কি রেডি? আমরা বের হওয়ার 5-10 মিনিট পর বের হইস। হিয়া দ্রুত ফোনটা হাতে নিল। চোখে মুখে একটু তড়িঘড়ি ভাব ফুটে উঠল। সে মিমকে একটা ছোট্ট রিপ্লাই দিল, ঠিক আছে। মিম আবার মেসেজ করলো। হিয়া মুস্কি হাসলো। আয়নায় আরেকবার দেখলো নিজেকে। এবার সে তুর্যকে মেসেজ পাঠালো, তুর্য ভাই শহর দেখাবেন কখন? আমি কিন্তু বাহানা সহ নিজেকে তৈরি করে বসিয়ে আছি। ও পাশ থেকে তুর্য লিখেছে, আসছে, 20 মিনিট লাগবে, একটু পর মেসেজ করলে বেরিয়ে আসিস। হিয়ার ঠোঁটে নিজের অজান্তেই একটা হাসি ফুটে উঠল। চোখে ভরে উঠল আলাদা এক আলো। মিনুর রহমান খুব যত্নে চোখ রাখলো হিয়ার হাসি মুখ আর জ্বলে ওঠা চোখে। তিনিও হাসলেন। বয়স তো কম হয়নি এই অষ্টাদশীর অনুভূতি বোঝার মতো। এর মাঝেই আবার হিয়ার ফোনে তুর্যের মেসেজ, অপেক্ষা করছে, তাড়াতাড়ি বের হ। এবার তাড়া পড়ল। ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল হিয়া, তখনই থেমে গেল। একটু দ্বিধা, একটু অস্থিরতা। একবার পেছনে ফিরে মিনুর রহমানের দিকে তাকালো হিয়া। মিনুর রহমান তখনও চুপচাপ হিয়ার দিকে তাকিয়েছিলেন। তিনি হেসে বললেন, যা, সময় নষ্ট করিস না, বিকেল পড়ে এলো বলে। হিয়ার চোখে লজ্জা মাথা নিচু হয়ে এলো। চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। একটা শেষবারের মতো আয়নায় তাকিয়ে চুলটা একটু পেছনে সরালো, আঁচলটা গুছিয়ে নিল। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তুর্যর কাছে আজকের দিনটা বেশ জটিল, তবে সে এই জটিলতার সমাধান চাইছে না। একটা নিঃস্বার্থ ঘুমন্ত গল্পের ঘুম ভাঙতে সে প্রতিনিয়ত ছুটে চলছে। তার ঝুড়িতে পড়ে আছে কিছু অতীত চরিত্রের নাম আর বর্ণনা। তাছাড়া এদের কারো হাসিও নেই। আজকের মিশন ছিল পুরান ঢাকার পুরনো চার্চ, যেখানে অ্যাথিনা নামের এক বান্ধবী ছিল প্রকৃতির, যার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেত সে।
ওই চার্চদের সাথে মেশনের অনাথ আশ্রমেই থাকতেন তিনি। তবে বর্তমানে তিনি এমনভাবে নিরুদ্দেশ, যার খোঁজ করাটাও যেন বাড়াবাড়ি। দিনের একরাশ ব্যর্থতা নিয়ে দাঁড়িয়ে তুর্য। সংশয় নামের অনুভূতিটা তুর্যকে আষ্টে পিষ্টে চাপটে ধরেছে। এই সংশয়ের মেঘ গলে জল হলো নীল আকাশ দেখে। তবে তার এই আকাশ জলজান্ত হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। নীল রঙা শাড়িতে যে মেয়েটাকে সে দেখছে, তাকে সে হাজার শতবার একদিন দেখেছে। তার রূপ নকশা তুর্যের নখ দর্পণে, তবে সেই একই আদলে আজ যে দাঁড়িয়ে তার সামনে। আসলেও তুর্যর সাথে তার কখনোই দেখা হয়নি। তুর্য কি শুধু আশ্চর্য হলো নাকি ঘাবড়ে গেল তার সঠিক বোঝা গেল না। তবে তুর্য তার চোখের সামনে হিয়ার এই রূপ দেখার কল্পনা স্বপ্নেও আনেনি। তুর্য চোখ ফেরাতে পারছিল না, যেন চোখের পাতা নড়লেই কিছু অমূল্য হারিয়ে যাবে। হিয়ার পায়ের নিচে মাটি আছে কিনা নেই তাও বুঝে উঠতে পারছিল না। রোদে ভেজা বিকেলের আলো ঠিক যতটা কোমল হতে পারে, হিয়ার উপস্থিতি তার থেকেও নরম, তার থেকেও রঙিন। হিয়া এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের সামনে। চোখে এক ধরনের দ্বিধা, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা মুচকি হাসি। তুর্যের গলার কাছে কি এক অচেনা গরম জমা হতে লাগলো। হিয়া বলল ধীর স্বরে, তুর্য ভাই, আমি কিন্তু একদম সময় মতো বের হয়েছি। তুর্য একটু কাশলো, যেন নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা। সে বলল হালকা স্বরে, আমি জানি। তারপর চোখ নামিয়ে বলল, কিন্তু সময় যে আজ তোর মতো করে আসবে জানতাম না। হিয়া হাসলো, কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। রাস্তার একখানা রিক্সা দাঁড়িয়েছিল। তুর্য ইশারা করতেই সে কাছে এলো। তারা দুজনে রিক্সায় উঠল। হাওয়া আজ অন্যরকম লাগছে। হিয়ার আঁচল উড়ে এসে তুর্যের কাঁধে ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর তুর্য কোনো শব্দ করছে না, কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে সামনের রাস্তায়। আর মাঝে মাঝে চুপি চুপি হিয়ার ছায়ার ভেতরে হারিয়ে যাচ্ছে। রিকশার চাকা দুটো যেন সময়ের কোনো পুরনো কবিতার ছন্দ তুলছে। ঢাকার ব্যস্ততা আজ যেন একটু তোফাতে দাঁড়িয়ে আছে। এক চিলতে শান্তি এঁকে দিচ্ছে ওদের চারপাশে। বিকেলের আলো ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। রিকশার ছায়ায় ঝরে পড়ছে গাছের পাতা। দোকানপাটের শব্দ যেন দূরের কোনো জাদুপুরীর আওয়াজ। হিয়ার চোখ দুটো শহরের প্রতিটা রঙে বুঁদ হয়ে যাচ্ছে। ফুটপাতের গাছের নিচে বসা বাচ্চাগুলো, পুরনো বাড়ির দেওয়ালে জমে থাকা শ্যাওলা, রাস্তায় হেঁটে যাওয়া ব্যস্ত মানুষের মুখে মুখে ফুটে থাকা ছোট ছোট গল্প। আর তুর্য সে তাকিয়ে আছে হিয়ার দিকে। শহর তাকে আজ কিছু বলে না। হিয়ার প্রতিটি নড়াচড়ার ভেতরেই সে খুঁজে পাচ্ছে নিজের হারানো দৃঢ়তা। একটা জায়গায় এসে হিয়া হঠাৎ বলল, এই জায়গাটা সুন্দর। তুর্য উত্তর দিল না, শুধু বলল, চল একটু দাঁড়াই এখানে। রিক্সাওয়ালাও যেন বুঝে নিল কথাটা, ধীরে থেমে গেল। সামনেই ছিল একটা ছোট্ট চায়ের দোকান, তার পাশেই লাল ইটের পুরনো একটা ব্রেঞ্চ। তারা চুপচাপে নেমে গিয়ে সেখানে বসলো। বাতাস একটু ঠান্ডা হয়ে এসেছে, চারপাশের আলো নিস্তরঙ্গ। তুর্য বলল, জানিস এই শহরটা এক এক মানুষের জন্য এক এক রকম। জাদুর শহর কেন বলে জানিস এটাকে? হিয়া মাথা নাড়িয়ে অসম্মতি দেয়। তুর্য বলে, এই শহরের সবাই চোখ ভর্তি স্বপ্ন নিয়ে আসে। কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু রঙিন চশমার আড়ালে হারিয়ে যায়। হিয়া মুখ ঘুরিয়ে বলল, আপনার কথাগুলো খুব গভীর। তুর্য শুধু হাসলো। আকাশ তখন গাঢ় নীল, শহরের আলো একে একে জ্বলে উঠছে। আর তুর্য আর হিয়া গল্প ধীরে ধীরে মিশে যাচ্ছে সেই আলোর ভেতরে। রিক্সা আবার চলতে শুরু করলো। এবার শহরের প্রতিটা মোড় যেন তাদের নাম ধরে ডাকছে। প্রতিটা বাতাসে এক টুকরো কবিতা জড়িয়ে আছে, আর ওরা দুজন সেই কবিতার চরিত্র হয়ে ছুটে চলছে একটা বিকেলের মায়া মোরা অনিবার্জনীয় যাত্রায়। রিক্সা থামলো পুরান ঢাকার এক
নিভৃতে কোণে, যেখানে ব্যস্ত শহরের কোলাহল ছাপিয়ে একটুখানি নির্জনতা আজও বেঁচে আছে। তুর্য হিয়াকে নিয়ে পুরনো আলিয়ার রিডিং লাইব্রেরির পুরনো লাল ইটের দরজা দিয়ে। বাইরে থেকে দেখতে তেমন ক্লান্ত কোনো ইতিহাসের শরীর, ভেতরে তেমনই নিঃশব্দে দাঁড়িয়ে থাকা অসংখ্য গল্পের রাজ্য। এটা হিয়ারই আবদার অবশ্য। সে যেতে চেয়েছিল নীলক্ষেতে, তবে তুর্য নিয়ে এলো অন্য বইয়ের রাজ্যে। ভেতরে ঢুকেই যেন এক অন্য সময়ের গন্ধ, পুরনো কাঠের তাক, বইয়ের পাতার বিবর্ণ হয়ে যাওয়া গন্ধ, আর নীরবতার মাঝখানে ছড়িয়ে থাকা শান্ত এক সঙ্গীত। মাথার উপরে লোহার চূড়ানো জানালা দিয়ে সোনালি আলো এসে পড়ছে পড়ার টেবিলের উপর। বাতাসে কেবল কাগজ আর শব্দের ঘ্রাণ। হিয়া নিঃশব্দে তাকাতে থাকে চারপাশে, তার চোখে বিস্ময়ের মতো কৌতূহল। সে ধীরে ধীরে এগিয়ে যায় বইয়ের তাকের দিকে, কখনো ছুঁয়ে দেখে, কখনো টেনে আনে, কখনো পুরনো কবিতার বই। তার আঙ্গুল বোলাতে থাকে পৃষ্ঠার উপর, যেন শব্দের ভেতর দিয়ে সময় ছুঁয়ে দেখছে। তুর্য কিছু বলছে না, সে একটু দূর থেকে হিয়াকে দেখছে। তার চোখে তখন এক ধরনের প্রশান্তি, যা হিয়ার মতো মানুষের পাশে থাকলেই জন্ম নেয়। হিয়া একটা চেয়ারে বসে পড়ে, একটি বই হাতে, চোখ ডুবে যাচ্ছে অক্ষরের মাঝে। তুর্য তখন ফোনটা বের করে। হিয়ার অজান্তেই সে ক্যামেরায় চোখ রাখে, আনমনে তুলে ফেলে একের পর এক ছবি। কখনো হিয়ার বই পড়ার মুহূর্ত, কখনো সে তাকিয়ে আছে দূরে জানালার দিকে, আবার কখনো পেছন থেকে তার খোলা চুল, আলোর খেলা। প্রতিটা ছবি যেন নিজের ভাষার কথা বলছে। তুর্যর দেখা হিয়ার এক একটা রূপ ধরা পড়ছে তাতে। সে জানে আজকের এই বিকেলটা, এই লাইব্রেরির নিঃশব্দ, গায়ে লেগে থাকা কাগজের গন্ধ, সব মিলে এই মেয়েটার সাথে কাটানোর সময় তার সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। হিয়া তখনও জানে না তুর্য ঠিক এই মুহূর্তগুলো ধরে রাখছে। সে জানে না তুর্যর চোখে সে একটা জ্যান্ত কবিতা, যে কবিতা বইয়ের পাতায় নেই, শুধু হৃদয়ের ভেতরে লেখা। লাইব্রেরির ভেতরে বাতাস তখনও থমকে আছে, শব্দহীন। তুর্য যখন এক মনে হিয়ার ছবি তুলছিল, হিয়া তখন নিঃশব্দে উঠে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে ধীরে এগিয়ে যায় বুক সেলফের এক কোণে, যেখানে পুরনো উপন্যাসগুলোর মাঝে দাঁড়িয়ে আছে তার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের কিছু বই। চোখ আটকে যায় একটা বইয়ের মলাটে অপেক্ষা। হিয়া তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন এক নতুন অনুভূতির সাথে আবার দেখা হচ্ছে তার। বুকের মধ্যে কিছুটা আলোড়ন হয়, একটু অজানা, একটু হাসি। সে নিচু স্বরে দোকানদারের বৃদ্ধ লাইব্রেরিয়ানকে ডাকে, চোখের ইশারায় বলে দেয় বইটা চাই। তুর্য কিছু টের পায় না। হিয়া ইচ্ছে করেই তাকে সেদিকে ফিরতে দেয় না। বইটা মরানো হয় পুরনো দামাদামি কাগজে, যেন কোনো গোপন চিঠি। সে ব্যাগে রেখে দেয় নিঃশব্দে, বুকের খুব কাছে। তুর্য তখন বলে, চল এবার। হিয়া হালকা হাসে, বলে, হ্যাঁ চল। দুজন আবার বেরিয়ে আসে লাইব্রেরির লাল ইটের দরজা পেরিয়ে। বাইরে তখন আকাশ ধূসর, রোদ আর মেঘের খেলা জমে গিয়ে নামছে এক টানা ইলশেগুড়ি বৃষ্টি। মাঝারি নয়, ভারী নয়, শুধু নরম ছোঁয়ার মতো। রিকশার ছাউনি আবার মাথার উপর নেমে আসে। হিয়া আর তুর্য বসে পড়ে পাশাপাশি। শহর যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, ছুটন্ত নয়, শান্ত। হিয়া খুব আবদার নিয়ে বলে, হুডটা থাক না, আজ একটু ভিজি। তুর্য হেসে হুডটা নামিয়ে দেয়। রাস্তাগুলো ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে, বাতাসে মাটির গন্ধ, শহরের ছায়া, বৃষ্টির ছোঁয়া, রিকশার হালকা কাঁপুনি। তাদের এই যাত্রা তখন হয়ে উঠছে আরো একটুখানি গভীর, আরো একটুখানি নিজস্ব। তুর্য একটু ঝুঁকে হিয়ার দিকে তাকায়, তার চোখে একরাশ উষ্ণতা, মুখে একরকম প্রশান্ত হাসি। বৃষ্টির ফোঁটা তখন হিয়ার চোখে মুখে ঝিরঝির করে পড়ছে। হিয়ার চুল ভিজে কপালের পাশে লেপ্টে আসে। তুর্য নিচু গলায় জিজ্ঞেস করে, তোর ফুল লাগবে? হিয়া থমকে যায়। ফুল? তার কপালে ভাঁজ পড়ে, চোখে বিস্ময়ের রেখা। এখন? তুর্য কোনো উত্তর না দিয়ে হঠাৎই রিকশা থামিয়ে দেয়। তুই বস, আমি একটু আসছি।
এই বলে সে ভিজে রাস্তায় নেমে পড়ে, ছুটে যায় এক দিকের গলির দিকে। হিয়া ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে তার পেছনে। বৃষ্টির পর্দা ভেতরে তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। ঝিরি বৃষ্টি সবকিছু ভিজিয়ে দিচ্ছে। গাছের শাখা প্রশাখা দিয়ে টপটপ করে পানি পড়ছে। হিয়া সজা হয়ে বসে, চারিদিকে তাকায়। কোনো দিকেই তুর্যকে দেখা যায় না। তার বুকের ভেতর একটা অজানা অস্থিরতা তৈরি হয়। সে একবার রিকশার বাইরে উকি দেয়, একবার আকাশের দিকে তাকায়। বৃষ্টি আরো নরম হয়ে এসেছে, কিন্তু তুর্য নেই। ঠিক তখনই তার চোখের সামনে এসে দাঁড়ায় তুর্য, হাত ভরা একগুচ্ছ রং। জলে ভেজা দু হাত জুড়ে সে তুলে ধরে কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল। রাস্তার কোথাও পড়ে থাকা গাছ থেকে ঝরে পড়া কিছু নিজের হাতে ছিঁড়ে আনা ফুলের গুচ্ছ। ভিজে গেছে সব, কিন্তু রং হারায়নি। কৃষ্ণচূড়ার টকটকে লাল, যেন হিয়ার গালে লেগে থাকা রক্তিম লজ্জা। সোনালুর ঝুলন্ত হলুদ ছায়া, যেন কোনো হারানো দুপুরের আলো। আর জারুল রং যেন মেঘলা দিনের বুকে এক ফাঁকা স্বপ্ন। তুর্য এগিয়ে এসে বলে, তোর জন্য বৃষ্টির শহর আর তুই, এই সময়টা মনে রাখার জন্য। হিয়া এক মুহূর্ত কিছু বলতে পারে না। তার চোখে জল গড়ে ওঠে কিনা তুর্য জানে না। তবে এই বৃষ্টি ভেজা ফুলগুলো তখন কেবল ফুল নয়, তার হয়ে উঠেছে এক নিঃশব্দ কল্পনা, একটা অনুভূতির শরীর, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। হিয়ার কোলের ওপর তুর্য ফুলগুলো রাখে, আর হিয়া সেই মুহূর্তে জেনে যায় এই শহরের প্রতিটি রং, প্রতিটা গন্ধ, প্রতিটা বৃষ্টি ভেজা বিকেল তার পাশে ব্যক্তি জীবন্ত এক সুখ। অষ্টাদশীর মনে কি নতুন কোনো অনুভূতির শুভারম্ভ হলো? এটা কি তবে সেই সুখ? রিকশা ধীরে ধীরে এসে দাঁড়ায় বাসার সামনে। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু যেন একটু ক্লান্ত হয়ে এসেছে। শহর যেন দম ফেলে নিচু স্বরে গান গাইছে। তুর্য আর হিয়া দুজনে ভিজে গেছে, চুল জামা ভেজা, চোখ দুটো জলজল করছে। তবুও কোনো ক্লান্তি নেই তাদের মধ্যে, শুধু একটা অদ্ভুত প্রশান্তি। রিকশা থেমে গেলে হিয়া একটু চুপ করে বসে থাকে। তারপর ধীরে ধীরে তার ব্যাগ খুলে সেই বাদামি খামে মোড়া বইটা বের করে। হুমায়ুন আহমেদের অপেক্ষা। বইটা খামে জল লেগে কিছুটা নরম হয়ে গেছে, তবু একরকম কোমল সৌন্দর্য এখনো ছড়িয়ে আছে তার চারপাশে। হিয়া বইটা তুর্যের দিকে বাড়িয়ে দেয়, হালকা করে হাসে।